আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আজ দুটো দিন আমি আপনাদের সামনে আসতে পারিনি নানান রকমের ব্যস্ততার কারণে। নানান রকম খবর ঘটে যাচ্ছে আমাদের দেশে এবং বিদেশে, যেগুলো আমি একটু আপনাদের সঙ্গে বর্ণনা করতে চাই। এরই মধ্যে আপনারা সবাই জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরায়, এখানে একটি প্রশিক্ষণ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আসছে পরে এবং সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। কেউ বলে সেখানে মৃতের সংখ্যা মানে গোপন করা হয়েছে, কেউ প্রকৃত মৃত আরও বেশি, এবং স্কুল কর্তৃপক্ষ সেটাই বলছে। সে বিষয়ে আলোচনা আসতে পারে। তো যাই হোক, এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। ব্যবসায়ীরা হতাশ এবং তারা বলছে যে 40 বছরের রেকর্ড ভঙ্গ করেছে এই রপ্তানি খাতে বিরাট সংকট। যুক্তরাষ্ট্রের শুল্ক যেটা বলা হচ্ছে 35%, এই শুল্কর প্রভাব বাংলাদেশে পড়বে। গার্মেন্টস শিল্প সহ অন্যান্য ব্যবসায়ীরা দারুণভাবে হতাশ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যাকে বলে এনডিএ, এটাতে আরও বেশি মানে মুখ খুলে বলার মতো কিছু পাচ্ছে না, কিন্তু ব্যাপক রকমের অর্থনৈতিক ধস নামবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। দেশের বাইরের খবরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে এই পর্যন্ত 60,000 নিহত হয়েছে গাজায়, যে খবর আমরা পেয়েছি দুদিন আগে, 58,895, এবং এই 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 মৃতের সংখ্যা বাড়ছে, পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে। দেশে যেমন সন্ত্রাসবাদ বেড়েছে, ছিনতাই বেড়েছে। আমরা দেখেছি ট্রাফিক পুলিশের সামনে চাপাতি হাতে ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য, যা খুবই মর্মান্তিক। ভিতরের খবর যতটুকু জানা গেছে যে এই সন্ত্রাসীদের, বিশেষ করে ছিনতাইকারীদের দাদনে ছিনতাইকারীর সরঞ্জাম, চাপাতি ইত্যাদি ভাড়া দেওয়া হচ্ছে এবং এমনকি তারা গ্রেপ্তার হলে আইনি সহায়তা দেওয়া হচ্ছে, এমন সংস্থারও সন্ধান পেয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। এর মধ্যে অহিংস গণ অভ্যুত্থান একটি বাংলাদেশের মানে রাজধানীতে একটি সমাবেশ করেছে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া, এ যাবৎ পাচার হয়ে যাওয়া সকল টাকা উদ্ধার করে গরিব মানুষের মধ্যে, অসহায় মানুষের মধ্যে বিনা সুদে, বিনা শর্তে লোন দেওয়ার যেই আন্দোলন করছে, সেটা অনেক যৌক্তিক, কিন্তু অনেক ভুল বোঝাবুঝি হয়েছে প্রশাসনের সঙ্গে। সেখানে আন্দোলনকারীর অন্যতম নেতা আহ্বায়ক আবু মোস্তফা আমিনকে জেল খাটতে হয়েছে, কিন্তু বিষয়টি খুবই বাস্তবতার সঙ্গে মিল আছে যে দেশের মানুষের টাকা বাইরে পাচার হয়ে গেছে, সেগুলো আসলেই পুনরুদ্ধার করে এদেশের গরিব মানুষের মধ্যে, অসহায় মানুষের মধ্যে ঋণ বিতরণ করা, বিনা শর্তে, বিনা পুঁজিতে, বিনা সুদে, সেটার সঙ্গে আমরাও একমত। এই খবরটি এসেছে তাদের আলোচনায় এবং সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাঘা রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলো কথা বলেছেন। জোনায়েদ সাকিব বলেছেন, হাসনাত খান। আমারও সেখানে দাওয়াতপত্র ছিল, আমি একটু পারিবারিক কারণে, ব্যক্তিগত অসুস্থতার কারণে যেতে পারিনি। গত রবিবারে ভূমিকম্প হলো 7.4, এটা হচ্ছে রাশিয়ায়, এবং তার হতাহতের খবর বিস্তারিত যেভাবে আসছে। কিন্তু আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, এআই ভিডিও নিয়ে আপনারা দেখেছেন যে কিভাবে মাইলস্টোন স্কুলে বিমান ধসে পড়েছে বা আশ্রে পড়েছে, সেটার অনেক ফেক এআই ভিডিও আমরা দেখতে পাচ্ছি, অনেকেই সেটা শেয়ার করেছে। আসলে এআই ভিডিও ভবিষ্যতে বাংলাদেশের নীতিমালার মধ্যে আসার পরে এটাকে আসলে নিষিদ্ধই করা উচিত, কারণ অনেক কিছুই ভুলভাল উপস্থাপনা করা হতে পারে। সেই নির্বাচনী প্রচার কার্য থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই এটার মিস ইউজ হতে পারে। সম্প্রতি বারাক ওবামাকে গ্রেপ্তার করছেন এমন একটি ভিডিও ট্রাম্প গ্রেপ্তার করছেন, স্বয়ং ট্রাম্প করছেন এটা। এইগুলো কিন্তু একটা ফেক এআই ভিডিও বাজারে ছড়িয়ে পড়েছে। যাই হোক, এরই মধ্য দিয়ে আরও একটি খবর দিয়ে আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করতে চাই যে পাকিস্তানে ভয়াবহ বন্যায় পর্যন্ত 200 নিহত সংখ্যা ছড়িয়ে গেছে এবং 1000 মানুষ নিহত হওয়ার পর শান্তি ফিরে এসেছে সিরিয়ায়, যেখানে বিগত সময়ে এক সপ্তাহ ধরে সেই দাঙ্গা চলছিল, সাম্প্রদায়িক সহিংসতার এই দাঙ্গা। আর আরেকটি বিষয় হলো, আপনারা জানেন কটা দিন আগে আহমেদাবাদে যেই একটি প্লেন ক্র্যাশ হয়েছিল, সেখানে দুটো রিপোর্ট আমরা পেয়েছিলাম দ্য ওয়াল জার্নাল এবং রয়টার্স থেকে। সেটা হচ্ছে যে সেই প্লেন ক্র্যাশের জন্য পাইলট দায়ী,
পাইলটকে দায়ী করা হয়েছিল ব্ল্যাক বক্স থেকে তাদের কথোপকথন সংগ্রহ করে। এমনই একটি কথোপকথন সামনে এসেছে আমাদের সামনে। সেটা হচ্ছে যে একজন কো পাইলট তার পাইলটকে বলছে যে আপনি এটা স্টপ করলেন কেন, দ্যাট মিনস ওখানে যে ইঞ্জিনের মানে টেকনিক্যাল কিছু বিষয়, তখন সেই পাইলটের মুখে কোনো উত্তর ছিল না। সেখান থেকে ধারণা করা হচ্ছে যে পাইলটের জন্য দায়ী কিন্তু এফআইপি, আপনারা জানেন ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ান পাইলটস, এরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে এভাবে পাইলটকে দোষী করা ঠিক না। সেই খবর আমরা মানে দেবার আগে আরেকটি বিষয় বলে রাখি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংকগুলোতে পোশাক এর ব্যাপারে একটি সার্কুলার দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে এটা কোনো বাধ্যতামূলক কিছু না, এটা একটা পরামর্শ। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের পোশাক সার্কুলার পরামর্শমূলক সার্কুলার আমরা খুবই কমই পেয়েছি। এর মধ্যে বলা হয়েছে মেয়েদের হাতা কাটা বা আরও মানে ছোটোখাটো ড্রেস পরার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, এবং সেই সাথে ছেলেদের জিন্স পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে, এবং তাদেরকে মানে এই বাধ্যবাধকতার বিষয়টি আসেনি, বিশেষ করে হিজাবের ক্ষেত্রে বলছে যে এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে এটার মানে পরিমার্জিত পোশাকের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে এ ধরনের নির্দেশনাগুলো যদি অমান্য করা হয় সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, কিন্তু তারপরও এখানে বলা হয়েছে এটা কোনো মানে বাধ্যবাধকতা বা এটা কোনো অর্ডার নয়, এটা একটা পরামর্শ। যাই হোক, ভেবে দেখবেন ব্যাংকার্সরা এবং পোশাকে পরিমার্জিত হওয়ার ব্যাপারে আমরা একমত আছি। ডক্টর ইউনূস সম্প্রতি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আরও দৃশ্যমান করতে বলা হয়েছে, কিন্তু আমি ডক্টর ইউনূসকেই দোষ দিয়ে বলতে চাই যে উনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে কাজ করবার ধৃষ্টতা দেখাননি। উনি নিজেই গতকাল বা তার আগের দিন উনি 4টি দলকে বড় দল বলে তার ডেস্ক থেকে প্রচার করা হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি এবং ইসলামিক শাসন। তো এই 4টি দলকে বড় দল বলে সম্বোধন করায় নুরুল হক নূরসহ আরও অনেক অনেক দলগুলো মানে কি বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দল বড় দলগুলোর মধ্যে এই 4টি যদি থাকে, যেখানে এনসিপির মতো দলের কোনো নিবন্ধনই নাই, সেজন্য এই বিষয়টা বিতর্কের জন্ম দিয়েছে। যাই হোক, হাত পাখা মার্কা দলটাকে যাকে বলে চরমোনাই এর ইসলামিক অনেক বড় দল হিসেবে অনেকেই মানেন, বা জামাতে ইসলাম, বিএনপি, সেই সাথে এনসিপিও কিন্তু মানে অনেক ব্যাপক সাড়া কুড়িয়েছে, কিন্তু এনসিপির কোনো নিবন্ধন নাই। আর তাছাড়াও রাজনৈতিকভাবে বলা হচ্ছে যে এনসিপিকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বড় করা হচ্ছে, পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অন্য অন্য দলগুলোকে ছোট করে দেখবার সুযোগ নাই বলে আমি মনে করি। এই যে বাংলাদেশের একটা স্কুলে প্রশিক্ষণ বিমান আসছে পড়েছে, সেখানে হতাহত বেড়েছে। ভারতীয় চিকিৎসক দল আসবেন বলে ঘোষণা দিয়েছেন, ভারতকে ধন্যবাদ জানাই। এবং আরেকটি খবর দিয়ে আপনাদেরকে আমি মন খারাপ করে দিতে চাই, সেটা হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভে 80 জন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি খুবই দুঃখজনক যে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করা হয়েছে। ইসরায়েল তো সত্যি একটি মানবতাকে জখম করছে, খুন করছে, মানবতাকে হত্যা করছে। সেই ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যে 80 জন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে, তা আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে নিন্দা জানাই, এবং সেই সাথে নিন্দা জানাই সারা বিশ্বের যারা নিশ্চুপ নীরব দেশগুলি আছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন না। এর মধ্যে একটি নতুন খবর, গরম খবর, সেটা হচ্ছে বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার হয়েছে। বিচারপতি এবিএম খায়রুল হক সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই, এবং তার অনেক ভূমিকা আছে এদেশের ফ্যাসিবাদকে উস্কে দেবার এবং এদেশের একটি দলকে শক্তিশালী হয়ে উঠবার এবং একটি ভোটবিহীন নির্বাচন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার জন্য তার ভূমিকা রয়েছে। সর্বশেষ খবর দিয়ে শেষ করি, ফরিদপুরে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে এবং সেখানে নিহত হয়েছে পর্যন্ত খবর পেয়েছি আমরা 3 জন। গ্রিন পার্টি বাংলাদেশ একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল তথ্য প্রযুক্তি নির্ভর এবং সোশ্যাল মিডিয়ায় সোচ্চার, সে সাথে আমরা সংবাদ নির্ভর
প্রযুক্তি নির্ভর একটি রাজনৈতিক দল। গ্রিন পার্টি বাংলাদেশ মানুষের কল্যাণে কাজ করে, গ্রিন পার্টি বাংলাদেশ মানুষের উন্নয়নে কাজ করে, এবং গ্রিন পার্টি বাংলাদেশ এই জিনিসটাই চায় যে সত্যের প্রকাশ। যদি কেউ ভালো করেন, যদি কেউ ভালো কাজ করেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, প্রচার করি, এবং আমরা আত্মস্থ করবার চেষ্টা করি, সেখান থেকে কিছু নেবার চেষ্টা করি। এবং কেউ যদি কোনো খারাপ কাজ করেন, তার নিন্দামন্দ করবার, সমালোচনা করবার আমরা সম্পূর্ণই সাহস রাখি। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশ। মাঝে মাঝে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের বিভিন্ন পেজ থেকে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতামত নেওয়া হয়। আপনারা জানেন যে পলিটিক্স ক্লাব নামে একটি সংগঠন আছে, সর্বদলীয় সংগঠন, সেখানেও সমানভাবে সমানতালে নেতৃত্ব দিয়ে যাচ্ছে গ্রিন পার্টি বাংলাদেশ। আপনারা যদি আপনাদের বক্তব্য, দলীয় বক্তব্য, আপনাদের কিছু বলার থাকে, আমাদের স্টুডিওতে এসে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের প্রধান কার্যালয়ে আসবেন। আমরা সততার সঙ্গে এবং সমমর্মিতার সঙ্গে এবং সহযোদ্ধা হিসেবে আপনার বক্তব্য তুলে ধরবার চেষ্টা করব। বাংলাদেশে কোনো ছোট এবং বড় রাজনৈতিক দল নাই, এটা মাথায় রাখতে হবে আপনাদের। যারা বলে যে এইগুলি বড় রাজনৈতিক দল, এগুলি ছোট রাজনৈতিক দল, তারা কোনোভাবেই তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারবেন না। সবাই ভালো থাকবেন, ভালো সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।